যে এই লোকটা সকালে একরকম বলে, দুপুরে আরেক রকম বলে, রাত্রে আরেক রকম বলে, সবসময় পেজ দিয়া কথা বলে। আর পেজ দিয়া যারা কথা বলে তাদের রাষ্ট্রের দায়িত্ব নেওয়া উচিত না, তারা ওই ডিপ্লোম্যাটিক জোনে থাকা উচিত। রাষ্ট্রের দায়িত্ব যে নিবে স্পষ্ট সুস্পষ্ট। মোহাম্মদ আলী জিন্নাহ, আমার 14 দফা, আমি পাকিস্তান চাই, আই উইল ফাইট ফর পাকিস্তান। মহাত্মা গান্ধী স্ট্রেট কথা, কুইট ইন্ডিয়া, তোমরা চলে যাও, আমরা দেখব। আব্রাহাম লিঙ্কন, ডেমোক্রেসি ইজ ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। এর বাইরে কোনো কথা বুঝতে চাই না। ফিডেল ক্যাস্ট্রো, হিস্ট্রি উইল অ্যাবজর্ব মি। এটা হলো যারা দায়িত্ব নেবেন, রাষ্ট্রের দায়িত্ব যারা থাকে, সেটা অবশ্য জনাব ইউনূস সাহেব তো আর পলিটিশিয়ান না, কিন্তু উনি তো একজন মহান মানুষ হিসেবে বিশ্বাস করতাম। উনি কেন এত কুটিল এবং জটিল কথা এখন বলতেছেন আমি কিন্তু বুঝতে পারি না। ওনাদের কথার মধ্যে সবসময় একটা পেস থাকে। এরপরে আছে ওই যে একটা বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ, আমি শুনে হাসি আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। 2 বিঘা জমির রবীন্দ্রনাথ ঠাকুর। শেষ সয়লেন। ওই যে বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ, উনি একটা কথা বললে ইউনূস সাহেব তার উপর দিয়ে আবার গলা বাড়াইয়া, উনার যে চাকর আছে পিয়ারু, উনি আবার দেখবেন ওনার চেয়ে উঁচু কথা বল। প্রেস সেক্রেটারি, আচ্ছা যাও, প্রেস সেক্রেটারি আমি জানতেও চাই না। চাকর চাকরি করবে, রাজনীতি করতে হলে চাকরি ছেড়ে দেয়া করবে। যত বড় চাকরিই হোক সে কিন্তু গেঞ্জি, আর রাজনীতি যত ছোটই হোক সে কিন্তু শার্ট। আমি কিন্তু শার্ট, আমি পলিটিক্স করি, কিন্তু যিনি চাকরি করেন উনি কিন্তু গেঞ্জি। উনার এই কথা শার্টের নিচে থাকবে গেঞ্জি। উনার কিন্তু এইসব কথা বলা উচিত না, এগুলো কিন্তু ইতিহাসে লেখা থাকবে যে বাবু যত বলে পারিষদ দলে বলে তার সত। এরপরে আছে কিছু বাচ্চা কাচ্চা ছেলে পেলে, এখন আবার প্রথম করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরে করছে নাগরিক কমিটি, এখন আবার করতেছে কি পার্টি, জাতীয় নাগরিক পার্টি। এরা আবার আমাদের সন্তান মহামানব, সাংঘাতিক কাজ করে ফেলছে। 5ই আগস্টে 1 মাসেই আল্লাহর ফেরেস্তা হয়ে গেছে এরা সব, সমস্ত শক্তির অধিকারী, পিছনে আর ফিরে তাকায় না। যখন যা বলতেছে, মনে যা আসতেছে তা বলতেছে, মন যা চাচ্ছে তা করতেছে। এবং তাদের কথায় বার্তায় ওই ইলেকশন, হাসিনার ফাঁসি হওয়া পর্যন্ত যদি ইলেকশনের কথা মুখেই আনা যাবে না। একজনে আমাদেরকে সাবধান করতেছে, এর আগে আরেকজনে বলছে যারা নির্বাচন চায় তারা হলো ভারতের দালাল এবং দেশদ্রোহী। এটা নাসিরুদ্দিন, জনাব নাসিরুদ্দিন পাটোয়ারি, ওনার কথাবার্তা এখন অমৃতবাণী আর এখন শুনি না। তারপরে সর্বশেষ যাকে নেতা বানানো হইলো 26 বছরের আমার সন্তান, তার নাম বোধহয় নাহিদ, ও আবার বইলে ফেললো না এখন যে পরিবেশ পরিস্থিতি আছে আইন শৃঙ্খলার, এইবার ইলেকশনটা হওয়া ঠিক হবে না। সেই যে বাচ্চাদেরকে খাওয়ানো, না খাইতে চাইলে মার যে কত কষ্ট হয়, বাবা খাও একটু একটু খাও, না না আমি মিষ্টি দিয়ে ভাত খাবো না, কি দিয়ে খাইবা, লবণ দিয়ে খাবো, না না আমার লবণ ভালো লাগে না, হ্যাঁ আমি রসগোল্লা খাবো। এই যে ছেলে পেলেদের আবদার, এই আবদার করে এই দেশটাকে এমন একটা জায়গাতে নিচ্ছে, নিশ্চয়ই তারা কিছু ভালো কাজ করছে 5ই আগস্টের আগে, এইটা আমি অস্বীকার করব না। তাদের সাহসিকতা ছিল, সব কিছুই ছিল, কিন্তু তাদের পিছনে একটা কালো শক্তি কাজ করছে। ওই কালো শক্তি যাদেরকে তারা বলছে ভ্যানগার্ড, এই কালো শক্তির শক্তিতে তারা শক্তিমান হয়ে কাজ করার কারণে এখন নিজেরা আর কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না। সেই শক্তি তাদের নিয়ন্ত্রণ করছে, সেই কালো শক্তি তাদের নিয়ন্ত্রণ করছে, ব্যবহার করছে। এবং তারা নিজেরা যখন কাজ করতে যাচ্ছে তারা ভুল করছে, এখানে গিয়ে মার খেতেছে। আমি তো ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, জেনারেল সেক্রেটারি ছিলাম, মুক্তিযোদ্ধা ছিলাম, আমার গায়ে একজনে হাত দেব জীবনে, এটা তো আমি কল্পনাই করি। এইগুলা তো হলো
একদম ছোট মানুষের কাজ। একজন ছাত্রনেতার গায়ে একজন হাত দিব, মাহমুদুর রহমান মান্না, নূরে আলম সিদ্দিকী, হ্যাঁ, মনিরুল হক চৌধুরী, শাহজাহান সিরাজ, আসমা, এদের গায়ে আব্দুল কুদ্দুস মাখন, ফজলুর রহমান, এইসব লোকের গায়ে, আকরাম হোসেন, এদের গায়ে হাত দিবে কেউ? তো চিন্তাই করে না। এত প্রত্যেকদিন মারামারি করে নিজেরা। এত বুঝেই না যে এটা একটা রাষ্ট্র, এবং রাষ্ট্রে 18 কোটি মানুষ আছে, সব কিন্তু দেখতেছে। আগে কিন্তু খুব দেখতো না, কারণ আগে আজকের মতো ইলেকট্রনিক্স মিডিয়া বা পাবলিক মিডিয়া ছিল না। এখন তো সবকিছু টিপ দিলেই আমেরিকা থেকে দেখে ফেলে 1 সেকেন্ডে। কাজে এই অবস্থা দ্বারা এই ছেলেপেলেরা যা করতেছে, আমি জানি না এরা কোন দিকে দেশটাকে নিয়ে যেতে চায়। কিন্তু সবকে যদি বাঁচতে হয়, সবকিছুকে যদি বাঁচাইতে হয়, আমি শুধু ছেলেপেলেদেরকে তো বলবই, আমি ইউনূস সাহেবকে হাত জোর করে অনুরোধ করব, আপনি কিন্তু একজন মহান ব্যক্তি, আপনি নোবেল লরিয়েট, বাঙালি মুসলমানের ছেলে, আপনি আমাদেরকে গৌরবান্বিত করছেন। এমন জায়গাতে যায়েন না যে ইতিহাসের কালো অধ্যায়ে আপনার নামটা লেখা হয়। এমন জায়গায় আপনি দেশটাকে নিয়েন না যে জায়গায় দেশটা গেলে পরে রক্তের সাগরে ডুবে যায় দেশ, সিংহাসন, আপনার সিংহাসন ডুবে। এই জায়গায় দেশটাকে নিয়ে না। আমি যা দেখতেছি এটা কোনো দেশ না। ইউনূস সাহেব এখন যে দেশটা, ইট ইজ নট এ দেশ। এই দেশে কোনো মানুষের জীবনের নিরাপত্তা নাই। আমি এখানে বসে আছি, আমার জীবনের নিরাপত্তা নাই। হাঁটলে পরে 10 বার পিছনে ডাইনে বামে তাকাই, আমি ফজলুর রহমান, অথচ আমি চোখ বন্ধ করে হাঁটতাম গান গাইতে গাইতে শাহ আব্দুল করিমের। আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমি ছিলাম সেই মানুষ, রমনা পার্কে সকালবেলা গিয়ে হাঁটতাম। এখন 3 মাস 4 মাস যায় রমনা পার্কে যাই না। আমার এমনি হাইকোর্টে যাওয়ার সময় আমার 3 বার তাকাইতে হয়। আমি কাউকে বলি না কখন কোথায় যাচ্ছি। এই যে একটা অনিশ্চিত জীবন ব্যবস্থা ইউনূস সাহেব সৃষ্টি করছেন, কোথায় কে মারা যাচ্ছে, কোথায় কার বাড়ি ডাকাতে হয়ে যাচ্ছে, গুলশানে কার বাড়িতে লুণ্ঠন হয়ে যাচ্ছে, কোথায় মব চলে যাচ্ছে, মগ চলে যাচ্ছে। এই যে দেশ, এই দেশটা তো ইউনূস সাহেবের সময় আমরা আশা করি না। এখন আবার প্রতিদিন পত্র পত্রিকায় দেখি, পত্র পত্রিকা না, ইউটিউবে টিপ দিলেই দেখি আমাদের যে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, আল্লাহ তুমি মাফ করো, ওইখানে যাতে কোনো প্রবলেম না হয়। আমরা এই জায়গাটায় আবার ফিরবো, ওইখানে যাতে কোনো, আমাদের যে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক যে জায়গা, ওই জায়গায় যাতে কোনো প্রবলেম না হয়। তাদের শুভবুদ্ধির উদয় হবে, এবং ইউনূস সাহেবের সবচেয়ে বেশি শুভবুদ্ধির উদয় হবে, না হলে উনিও ডুববেন, দেশকেও ডুবাবেন। আমি এটাও জানি উনার কথাই শেষ কথা না। শেষ কথা বলার আইনগত অধিকার হলো সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যাদেরকে আমরা আশা করে, অনেক বিশ্বাস করে, যাদের উপরে আমরা দায়িত্ব দিয়েছিলাম 8ই আগস্ট 2024 সনে, এবং যার প্রধান একজন খুব উঁচু মাপের মানুষ, নোবেল লরিয়েট অধ্যাপক জনাব মোহাম্মদ ইউনূস সাহেব। কিন্তু আজকে 7 মাস পরে, 7 মাস 2 দিন পরে, উনার ক্ষমতা নেওয়ার 7 মাস 2 দিন পরে আমার কাছে মনে হচ্ছে, একটু আগে যে আপনি কথাটা বললেন, উনি যেন কথা বলার মধ্যে, আমাদের দেশে একটা কথা বলে যে এই লোকটা সকালে একরকম বলে, দুপুরে আরেক রকম বলে।